অ্যাটমিক স্ট্রাকচারে মক টেস্টের জন্য 15টা প্রশ্ন কিন্তু আপলোড করেছিলাম এবং বলেছিলাম যে আপনারা একবার চেষ্টা করে দেখবেন পারছেন কি না, আমি এগুলোর এক্সপ্লেন করে দেব। তো আজকে সেটাই আমি করে দিচ্ছি। আমরা প্রথমে প্রশ্ন নাম্বার 1-এ চলে আসব। কি আছে? বোর কক্ষে ঘূর্ণায়মান কোনো ইলেকট্রনের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সর্বোচ্চ মান 3 হলে কক্ষটির মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান কত হবে? ওকে, আমি একটু লিখে কোয়ান্টাম সংখ্যা আমরা প্রথমে 1-এর দাগ করছি, তাই তো? কোয়ান্টাম সংখ্যা 4 ধরনের হয়। এক হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা, এটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এল, এটাকে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বা গৌণ কোয়ান্টাম সংখ্যা বলা হয়। তারপরেরটা হচ্ছে এম, এটা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। সর্বশেষ হচ্ছে এস, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, তাই তো? এবার দেখবো যে এখানে কি দিয়ে দিয়েছে। এখানে দিয়ে দিয়েছে যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সর্বোচ্চ মান। আচ্ছা, এরপরে আরও একটা জিনিস একটু বলে দেব। এল এর ভ্যালু কি হয়? 0 থেকে n-1 পর্যন্ত। এম এর ভ্যালু -l থেকে শুরু করে +l পর্যন্ত। আর এটা হয় +½ হয় অথবা -½ হয়, ঠিক? তাহলে এখানে বলে দেওয়া হয়েছে কি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সর্বোচ্চ মান হচ্ছে, মানে +lটা বলে দিয়েছে 3, কারেক্ট? তাহলে যদি এটা যদি 3 হয় তাহলে এর ভ্যালুটা কত হবে? এল এর ভ্যালুটা কত হবে? +l, মানে এটাও 3 হয়ে যাবে। এর ভ্যালু যদি 3 হয় তাহলে এন এর ভ্যালু দেখুন 3 + 1 সমান 1 হবে, এটা 4 হবে। বুঝতে না পারলে আরেকবার একটু দেখে নেবেন, হয়ে যাবে। তাহলে এর অপশানটা হয়ে যাবে কি? আনসার নাম্বার 4। পরেরটাতে চলে যাব। নিচের কোন ক্ষেত্রে DXY অরবিটালে স্থিত কোনো ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা শূন্য? আচ্ছা, আগে আমি একটু DXY অরবিটালটা আঁকি। XY আমি ধরে নিচ্ছি এদিকটা X, এদিকটা Y, এদিকটা মানে সব দিকটা আর কি। তাহলে এই যে তলটা রয়েছে, খুব বেশি তো এখন বোঝানোর মতো স্কোপ নেই, যতটুকু পারছি বোঝাচ্ছি। DXY এর ক্ষেত্রে লোভ কিন্তু এই মাঝ বরাবর থাকে, প্লাস মাইনাস, পাশাপাশি কখনো দুটো প্লাস থাকবে না। এবার এইগুলোকে আপাত দৃষ্টিতে লোভগুলোকে দেখে মনে হচ্ছে এরা মনে হয় একেবারে ফ্লোরের সঙ্গে চিপকে আছে, তা কিন্তু নয়। এরকম 45 ডিগ্রি উঠে থাকে, মানে এরকম 45 ডিগ্রি উঠে থাকে উপরের দিকে 45 ডিগ্রি করে উঠে থাকে, ঠিক আছে? এবার বলা হয়েছে যে এই ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কোন তলে সবচেয়ে নেই? এরা কিন্তু DXY এ আছে, তাই তো? অপশানগুলো আমরা একটুখানি দেখে নেব। অপশানগুলোর ভিতরে রয়েছে কি? রয়েছে XY। আমি এটা ফার্স্টটাকে এলিমিনেট করব, পাওয়ার সম্ভাবনা শূন্য। তাহলে DXY এর ছবি দেখলাম, তাহলে অলরেডি XYতে আছে, মানে XYতে পাওয়া যাবে। এই XY দুটোকে তাই আমাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে B এবং D আমি বাদ দিয়ে দিচ্ছি। এটার অপশান হবে না অপশান এ। কেন আমি বললাম অপশান এ একটু বলি। এর অপশানটা হয়ে যাবে এ। এই অপশানে রয়েছে আপনার XZ এবং YZ তল। জেডটা কি কিন্তু এইরকমভাবে উপরের দিকে, মানে আপনাদের দিকে কিন্তু আছে, ঠিক আছে জেডটা। আর আমি বললাম যে এরা অলরেডি এরকম একটু উঠে আছে, উপরের দিকে উঠে আছে। হ্যাঁ, তাহলে সি এর বলেছে জেড এর দিকে অথবা এই দুটো। তাহলে জেড যদি উপরের দিকে এইরকমভাবে মানে থেউ হয়ে থাকে, হ্যাঁ লম্ব হয়ে থাকে, এবং এ যদি এরকম 45 ডিগ্রি এরকম উঠে থাকে, তাহলে অবশ্যই জেডের দিকে থাকছে। তাহলে একমাত্র শূন্য হবে XZ এবং YZ তলে, ঠিক আছে? একটুখানি ভাববেন, ভাবলে বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা চলে যাব তারপরেরটাতে, 3-এর দাগ। ভীষণ কি কঠিন লাগছে? আচ্ছা, আমার কাছে একটুখানি কমেন্ট করে মাঝে মাঝে বলবেন যে আপনাদেরও 1% হলেও উপকারে আসছে কি না, নইলে আমি রাত জেগে ফালতু ভিডিওগুলো একদমই করব না, ঠিক আছে? যদি একটু উপকারে আসতে পারি তাহলে সেই জন্যেই, যেহেতু সময়টা ভীষণ কম, 2 মাসও নেই, 2 মাসের থেকেও কমে গেছে, সেই জন্য একটু চেষ্টা করছি যদি আপনাদের কোনোভাবে উপকারে আসি, ঠিক আছে? একটু কমেন্ট করে আমাকে বলবেন, তাহলে লিঙ্কড থাকলে বুঝতে পারবো যে ঠিক আছে কি না।
হাইড্রোজেন বর্ণালীতে বামার সারির এইচ আলফা রেখাটির তরঙ্গ দৈর্ঘ্য কত? এটা একটা ছোট্ট ম্যাথ দিয়েছে, ম্যাথটা আমাদের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, বেশ, 3 দাগ, হাইড্রোজেন বর্ণালীর বামার সারি, বেশ, খুব ভালো কথা। সেটা হচ্ছে এখানে ইকুয়ালস টু এর ভ্যালুটা আমি আগের দিন কিন্তু করিয়েছিলাম, এর ভ্যালুটা কত হবে সেটা যদি মনে না থাকে আমি আবারও বলে দিচ্ছি। ইকুয়ালস টু কী হবে, কী ছিল সেটা, 13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, তাই তো, মাইনাস অফ 13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এটা হচ্ছে ই টোটালের ভ্যালুটা ছিল। ধরলাম আমি ওই সূত্রটা ভুলে গেছি, তাহলে আমি এইখান থেকে সূত্রটাকে বার করে নেব। আমি খুব বেশি সূত্র মনে রাখার পক্ষপাতী না, আমি একটু বার করে নেওয়ারই পক্ষপাতী, তাহলে একটু ব্রেনের উপরে চাপটা কম পড়ে। ইকুয়ালস টু এক স্টেপে মনে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। 13.6 জেড স্কোয়ার যেমন ছিল থাকবে 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, এইটাই হয়ে যাবে ফর্মুলা, মাইনাসটাকে ভিতরে ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার কি ই মানে কি, এইচ সি বাই ল্যামডা, তাহলে 13.6, এটা একটু দ্রুত করতে হবে, দ্রুত করলে আরও দ্রুত হবে। আর একবারের বেশি দুবার ভিডিওটা দেখলে কি হবে, এগুলো আপনার মাথার ভিতরে একদম গেঁথে যাবে, তখন আপনি এমনিই পারবেন। মাল্টিপল চয়েস কোশ্চেন বারবার ভিডিওগুলো দেখলে, কোশ্চেন এই রকম ধরনের প্রশ্ন পরীক্ষায় আসলে চোখ ওখানে দাঁড়াবেই, আপনাকে তো আর হাতে করতে হবে না, n2 স্কোয়ার। তবে এই ধরনের ম্যাথামেটিক্স টাইপের কোনো কিছু আসলে আমি বলবো সবার লাস্টে গিয়ে এগুলো অ্যাটেম্প করাই ভালো, কারণ অনেকটা সময় সাপেক্ষ হয়ে যায়, কারণ ক্যালকুলেটর থাকবে না ধরুন আপনার কাছে, তাই না? আচ্ছা বেশ, এটাই তো সেই আর এর ভ্যালু, রিডবার্গ কনস্ট্যান্ট, তাই তো, আর জেড স্কোয়ার 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার 1/λ। এইটা যদি ডাইরেক্ট কেউ মনে রাখতে পারেন খুব ভালো, এটা খুব ভালো হয়। আর যদি না থাকে তাহলে এটাও যদি মনে থাকে, এখান থেকে ঝপ করে এটাও কিন্তু লিখে দেওয়া যাবে, কোনো রকম কোনো ডেরিভেশন এগুলো যদি মনে না রাখেন তাও চলবে। আমি একটু মাথার উপরে চাপ কম দিতে পছন্দ করি, সেই জন্যে কিন্তু আমি একটু করে দেখিয়ে দিলাম, যদি বাই চান্স এটা কখনো ভুলে যান এইখান থেকে যাতে আপনারা ঘুরে এই পর্যন্ত চলে আসতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আমি আবার একটু প্রশ্নটাতে ফিরে যাচ্ছি। প্রশ্নটা বলেছিল তরঙ্গ দৈর্ঘ্য বার করতে হবে বামার সারির ক্ষেত্রে এইচ আলফা। ওকে, বামার সারির ক্ষেত্রে এইচ আলফা লিখে নিই, কার ক্ষেত্রে, বামার, বামারের করতে হবে এইচ আলফার ল্যামডা ভ্যালু নির্ণয় করতে হবে, তাই তো? বামার মানে কি, লিম্যান, প্রথমে কি লিম্যান, প্যাসেন, তারপরে বামার, তাই তো? লিম্যান, তারপরে প্যাসেন, তারপরে বামার, তাই তো? এই যে আমি লিখলাম, এটা কি আমি ঠিক লিখলাম? এতক্ষণে আমাকে কমেন্ট করে দেওয়া উচিত ছিল লিম্যান, তারপরে বামার, তারপরে প্যাসেন, তাই তো? লিম্যান, তারপরে বামার, তারপরে প্যাসেন, তারপরে ব্র্যাকেট, তারপরে ফুন্ট, তারপরে হামফ্রিস। লিম্যানের ক্ষেত্রে কি হয়, n=1 যে কক্ষস্তর, মানে লিম্যানের ক্ষেত্রে একটুখানি বলে দিই, এটা যদি পজিটিভ হয়, হ্যাঁ, তাহলে লিম্যানের ক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে n=1 কক্ষপথ, মানে 2 থেকে 1-এ ফিরে আসে ইলেকট্রন, আবার এখান থেকে এখানে এনার্জি লুজ করে ফিরে আসে, সব সব জায়গা থেকে যদি 1-এ ফিরে আসে সেটা হচ্ছে লিম্যান। আর যদি এটা হচ্ছে n=2, এইটা 3 থেকে 2-তে কিংবা 4 থেকে 2-তে কিংবা ইনফিনিটি থেকে 2-তে যদি ফিরে আসে তাহলে সেটা হয়ে যাবে বামার। তাহলে ফিরে আসতে হবে, n1টা কী হবে বামারের ক্ষেত্রে, n1টা হয়ে যাবে 2, আর n2টা কী হয়ে যাবে 3, 4, 5 থেকে ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত হতে পারে। এখানে এইচ আলফা বলেছে, আলফা মানে প্রথমটা, আলফা, তারপরে বিটা মানে দ্বিতীয়টা, এটা আলফা, বিটা, গামা, তারপর থাকলে ডেল্টা, এরকমভাবে পরপর বাড়তে থাকবে। আমাদের তাহলে পেয়ে গেছি আমরা n2 n1 দুটোই পেয়ে গেছি।
এইগুলো এবার আমরা এইখানে জাস্ট বসিয়ে দেবো, পুট করে দেবো, তাহলেই হয়ে যাবে। জেডের ভ্যালু 1 হয়ে যাবে যেহেতু আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে ধরছি। তাহলে 1/λ ইকুয়ালস টু আর 2 স্কোয়ার মাইনাস 1/3 স্কোয়ার, ঠিক। 1/4 মাইনাস 1/9, পরপর স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে দেখাচ্ছি, এরপরে কিন্তু সমস্যা থাকার কথাই নয়। ল্যামডা ইকুয়ালস টু আর 5 হয়ে যাচ্ছে 36, ল্যামডা ইকুয়ালস টু 36/5 ঠিক। দেখি এবার আমাদের প্রশ্নে কি চেয়েছে। প্রশ্নের ক্ষেত্রে দেখুন এখানে কিন্তু ভ্যালু দিয়ে দিয়েছে, তার মানে আমাকে ওই পর্যন্ত রেখে দিলে হবে না, আমাকে ভ্যালুও বার করে নিতে হবে। আর এর ভ্যালু তার মানে এখানে আমাকে পুট করতে হবে 36/5। রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু না দেওয়া থাকলেও মনে রাখতে হবে 1.09 ইন্টু 10⁻7 মিটার ইনভার্স। আমি ঠিক লিখলাম তো? মনে হচ্ছে ঠিক। এবারে এই ক্যালকুলেশন করে যা হয় এখানে লিখে দেবেন। আর ইউনিটটাকে একটু চেঞ্জ করে দিতে হবে, 1 মিটার সমান 10⁹ ন্যানোমিটার, এই হিসাবে ইউনিটটাকেও একটু চেঞ্জ করে দিতে হবে। সেই হিসাব করতে গেলে কিন্তু যথেষ্ট একটু বড়সড় ধরনের অঙ্কটা, সেই জন্য প্রথমে এই ধরনের অঙ্কগুলো কিন্তু অ্যাটেন্ড না করাই ভালো। আলটিমেট সমস্ত কিছু পয়েন্ট দিয়ে যেরকম যা ক্যালকুলেশন করতে হয় করে দেখবেন বিটা হয়ে যাবে উত্তর। এটা মোটামুটি আমার মনে আছে বলে বললাম, আপনারা ক্যালকুলেশনটা করে কমেন্ট করে দেবেন, ঠিক আছে। আমরা পরেরটাতে চলে যাব। হাইড্রোজেন পরমাণু লিম্যান সারির সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য এক্স হলে এইচ প্লাসের প্যাসেন সারির বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? এটা একটা বেশ ভালো প্রশ্ন, যারা বিশেষ করে 11-12 জন্য অ্যাসপিরেন্ট আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের জটিল প্রশ্ন আসলেও আসতে পারে। আমি বলছি না আসবে, আসলেও কিন্তু আসতে পারে। আমি স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে দেখাচ্ছি। 4 দাগ। একটু আগেই কিন্তু আমি তরঙ্গ দৈর্ঘ্যের যেহেতু সমীকরণটা লিখেছি, ফর্মুলা লিখেছি, আমি আর কিন্তু ভেঙে ভেঙে লিখছি না, আমি একদম ডাইরেক্ট লিখছি। 1/λ ইকুয়ালস টু আর জেড, যেহেতু হাইড্রোজেনের ক্ষেত্রে বলা হচ্ছে তো জেডের ভ্যালুটা কিন্তু 1 হয়ে যায়, 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এই ফর্মুলাটা একটু আগে আমি লিখলাম, সেটাকে আমি আবার লিখলাম। এবার লিম্যান বলেছে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা একটুখানি এইখানেই সবাই ভুল করবে, সর্বনিম্ন যখন বলবে, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য মানে সবসময় মনে রাখতে হবে এনার্জিটা বেশি, মানে বেশি এনার্জি থেকে সে কম জায়গায় ফিরে আসছে। সর্বনিম্ন মানে হাই এনার্জি থেকে ফিরে আসছে। আর আর একটা কি আছে, এই বৃহত্তম, নিম্ন সর্ববৃহৎ বলতে যাচ্ছিলাম। আর বৃহত্তম মানে কম এনার্জি থেকে ফিরে আসছে। আমি এটা বুঝিয়ে দিচ্ছি। এইটুকুকে মাথায় রাখবেন, যখনই বলে দেবে নিম্ন মানে হাই, বৃহৎ মানে কম, মানে বিপরীত শব্দ আর কি, এইটুকুকে মনে রাখবেন। এবার বাকিটা আমি বুঝিয়ে দিচ্ছি। লিম্যান সারির বলেছে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, এটা বলে দিয়েছে। তরঙ্গ দৈর্ঘ্য মানে এক্সের ভ্যালুটা দিয়ে দিয়েছে। এবার সর্বনিম্ন যখন বলেছে তখন কিন্তু ইলেকট্রন, এই যে নিম্ন মানে হাই এনার্জি থেকে ফিরে আসবে, মানে তখন ইলেকট্রন ইনফিনিটি থেকে একে ফিরে আসবে। লিম্যান মানে তো একে ফিরে আসবে, ইনফিনিটি থেকে ফিরে আসবে। আর 1/r হয়ে যাবে মাইনাস 1/ইনফিনিটি। সামথিং বাই ইনফিনিটি মানে এটা শূন্য হয়ে যাবে, এই টার্মটা আর হয়ে যাবে, এটা 1/x হবে। এখান থেকে আমরা এই ভ্যালুটাকে পেয়ে গেলাম, ঠিক। এবারে এই ভ্যালুটাকে ব্যবহার করে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইচ প্লাস মানে প্যাসেন সারির বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য বার করতে হবে। প্যাসেনের জন্য আবারও একবার আমরা জিনিসটা লিখব, 1/λ সমান আর n1 স্কোয়ার মাইনাস n2 স্কোয়ার। যেটা লিখলাম না, একই তো হাইড্রোজেনের ক্ষেত্রেই হচ্ছে, সেই জন্য লিখিনি। প্যাসেন, যেহেতু প্যাসেন কোথায় থাকে, একটু আগেই আমি জাস্ট বললাম লিম্যান, তারপরে বামার, তারপরে প্যাসেন।
প্যাসেঞ্জ যদি তাহলে 3 নম্বরে 3 স্কোয়ার। আর এইটা দেখুন বলেছে বৃহত্তম, মানে কম এনার্জি থেকে ফিরে আসবে, সব থেকে কাছের থেকে। 3-এর পরে 4 রয়েছে, মানে 4 থেকে ফিরে আসবে। জাস্ট অপোজিট মনে রাখলেই হবে, আর কিছুর দরকার নেই। 1/9 মাইনাস 16, ভ্যালুটা কত হয়ে যাবে? 7/144, ঠিক এটা হয়ে যাবে। আর অলরেডি এখানে আর এর ভ্যালুটা 1/x দেওয়া আছে, তাই তো? সেটা আমরা বসাবো। 144 রয়েছে, আর এর ভ্যালু রয়েছে 1/x, তাহলে এক্সটা নিচেই হয়ে যাবে। এটা 1/λ, তাহলে ল্যামডা ইকুয়ালস টু x/7, এটা হচ্ছে, তাই তো? কিন্তু উত্তর 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 উত্তরের সঙ্গে তো একটাও মিলছে না। তাহলে কি কোথাও ভুল করলাম? ও আচ্ছা, এটা হিলিয়াম দেওয়া আছে, আই অ্যাম সো সরি। হিলিয়াম দেওয়া থাকলে তো জেডের ভ্যালু হাইড্রোজেন হিলিয়াম, এক্ষেত্রে কিন্তু 2 হবে। ও মা, এটা ভুল করে দিয়েছি। হুম 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 একটুখানি কারেকশান করে নেবেন, একটুখানি কারেকশান করে নিন, একটু কারেকশান করে নিতে হবে, কারেকশান করে নিতে হবে। জেড স্কোয়ার এন স্কোয়ার, তাহলে এটা হবে 4 হয়ে যাবে। 4 হয়ে গেলে এখানেও কিন্তু একটা 4 থাকবে। এবারে কাটাকুটি করলে উত্তর মিলবে। একটু মানে মাইনুটলি এগুলো একটু খেয়ালে রাখবেন। আমি তো একটা ভুল করে ফেলছিলাম এক্ষুনি। 2 2 4, 7 2 14, আবারও কাটবে, 36 হয়ে যাবে এটা। তাহলে 36x/7, এবার নিশ্চয়ই উত্তর মিলবে। 36x/7 নিশ্চয়ই কোথাও থাকবে, এই যে বি উত্তর। ওকে, তাহলে ভাবুন যদি এই আমি যেটা করছিলাম আগে, যদি তার মানে 144x/7 এরকম কোনো একটা উত্তর যদি থাকতো, তাহলে আমি সেটাকেই কিন্তু টিক করে দিতাম। দয়া করে একটু ভালো করে খেয়াল রাখবেন। ওকে, আচ্ছা, তারপরেরটাতে আমরা চলে যাব। এই যেগুলো ছোট ছোট অঙ্কগুলো করছি, এই অঙ্কগুলো এই মুহূর্তে হয়তো অনেকেই পারছেন না, তাদের ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই। একবার করে এই যে প্রশ্নটা একবার ডিসকাস হয়ে গেল, এরপরে এই ধরনের প্রশ্ন আসলে, হ্যাঁ লিম্যান বামার আসবে এমনটা নয়, হামফ্রিসও আসতে পারে, সেক্ষেত্রে ফুন্ডও আসতে পারে, যাই হোক না কেন এই কনসেপ্টের উপরে আসলে দেখবেন আপনারা পাচ্ছেন। ওকে, আমরা তার পরেরটাতে চলে যাব। আচ্ছা, আমি যদি ভীষণ স্লো বলে থাকি তাহলে আপনারা কিন্তু 1.5 দিয়েও দেখতে পারেন, একটু স্পিড আপ করে সেটা করতে পারেন। তারপরে বলেছে XYZ মৌলগুলির পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে এত, এম কক্ষে উপস্থিত ইলেকট্রন সংখ্যা। পরমাণু ক্রমাঙ্ক মানেই কি? মানে হচ্ছে প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান হয়, সুতরাং এটা সব থেকে বেশি, তারপরে এটা, তারপরে এটা, সেটাই তো উত্তর হবে। তাহলে জেড সব থেকে বেশি, তারপরে ওয়াই, তারপরে এক্স। জেড সব থেকে বেশি, তারপরে ওয়াই, তারপরে এক্স, এটাই হয়ে যাবে কিন্তু এর উত্তর। একদম মুখে মুখে হয়ে গেল। এই ধরনের প্রশ্ন কিন্তু 9 10-এ আসার চান্সেস ভীষণ বেশি। তারপরে আমরা 6-এর দাগে চলে যাব। নিচের কোন অরবিটালের ক্ষেত্রে নিউক্লিয়াস থেকে সকল দূরত্বে প্রাপ্ত তরঙ্গ অপেক্ষকের মান ধনাত্মক? অবশ্যই কিন্তু এটা 1s হয়ে যাবে, কারণ এস এটাই সব থেকে ছোটো এবং এখান থেকে সবার কিন্তু পাওয়ার সম্ভাবনাটা সর্বোচ্চ। ওকে, এটা মনেই রাখবেন, 1s হয়ে যাবে উত্তর। তারপরে বলেছে 3 জুল শক্তিযুক্ত কোনো আলোক উৎস থেকে নির্গত এ তরঙ্গ সংখ্যা বিশিষ্ট ফোটন সংখ্যা কত? এই রকম ছোট ছোট অঙ্ক কিন্তু মানে অ্যাটমিক স্ট্রাকচার থেকে প্রায়শই আসতে পারে, আমি বলছি যে আসবেই এমনটা না। একবার একটু পজ করে দিয়ে চেষ্টা করুন, আমি করে দিচ্ছি। আগে আমরা দেখে নেব 7-এর দাগের অঙ্কটাতে কি কি দেওয়া আছে। প্রথমত এনার্জি দেওয়া রয়েছে 3 জুল, তারপরে আর কি দেওয়া আছে? তরঙ্গ সংখ্যা দেওয়া আছে, তরঙ্গ সংখ্যা দেওয়া রয়েছে এ সংখ্যক, আর বলেছে ফোটন সংখ্যা কত। এই আলটিমেট আমাকে এটা চাওয়া হয়েছে, তাই তো? এবার আমি ওয়েভলেন্থে চলে যাই। ডি ব্রগলির যে ওয়েভলেন্থ রয়েছে h/mv, আমি দেখব যে কোনটা দিয়ে কোন সূত্র অ্যাপ্লাই করলে হচ্ছে, সেটা আমি কিন্তু প্রথমেই দেখে নেব। যদি এটা হয় তাহলে এই সূত্র কিন্তু অ্যাপ্লাই করলে হচ্ছে না, কারণ এখানে ওয়েভলেন্থ আমি ওয়েভলেন্থ আমাকে বলা হয়নি, বলা হয়েছে ফোটন সংখ্যা কটা। তাহলে আর একটা সূত্র রয়েছে E=h নিউ, ঠিক, E=h নিউ। আর n সংখ্যকের ক্ষেত্রে কিন্তু এখানে NH নিউ,
ইকুয়ালস টু, এই একটা ফর্মুলা রয়েছে, তো আমরা দেখব যে এই ফর্মুলাতে ফেলে আমরা জিনিসটা করতে পারছি কি না। এবার এই জায়গাতে কিন্তু একটা ভুল হয়ে যায় আমাদের, কিন্তু এটা নিউ বার মানে কিন্তু ওয়েভ নাম্বার, আর এই যেটা নিউটা এটা কিন্তু ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক। ঠিক, ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক এটা। তাহলে এবার যদি আমি এটাকে, এই কম্পাঙ্কটাকে আমরা কি লিখতে পারি, কম্পাঙ্ক ইকুয়ালস টু সি বাই ল্যামডা, এটা লিখতে পারি। তাহলে সি বাই ল্যামডা লিখলাম। আবার 1 বাই ল্যামডা সমান কিন্তু নিউ বার হয়ে যায়, এইচ সি বাস ইকুয়ালস টু। ডাইরেক্ট মনে রাখতে পারলে ভালো, না হলে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আসতে হবে, কিচ্ছু করার নেই। এই অঙ্কগুলো এরকমই হয়, একবারের বেশি দুবার প্র্যাকটিস করলে তখন আপনি এমনিই পারবেন। এন ইকুয়ালস টু তাহলে 3 বাই এইচসি এ। দেখবো আমরা এটা আছে নাকি, যেন থাকি। এই যে পেয়ে গেছি কিন্তু আমরা সি অপশানে 3 বাই এইচসি এ। তাহলে আবারও আমি বলি, আমি প্রথমে ওয়েভ লেন্থের সমীকরণ লিখেছিলাম, দেখছি এখান দিয়ে কোনোভাবে কিছু করা যাবে না। আর একটা আমরা জানি ইকুয়ালস টু এইচ নিউ, এন সংখ্যকের ক্ষেত্রে এন সংখ্যক প্রোটন যদি আসে তাহলে এন এইচ নিউ। ওকে, এই নিউটা কি, এটা কম্পাঙ্ক সমান সি বাই ল্যামডা। 1 বাই ল্যামডা মানে আবার মানে 1 বাই তরঙ্গ দৈর্ঘ্য, মানে সেটাই হচ্ছে তরঙ্গ সংখ্যা। এবার সবগুলোকে বসিয়ে দিয়ে যার যার ভ্যালু ট্যালু আছে বসিয়ে দিলে কিন্তু আমার উত্তর চলে আসবে। আমরা পরেরটাতে চলে যাব। পরে রয়েছে 8 দাগ। হাইড্রোজেন পরমাণুর n ইকুয়ালস টু 6 শক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। এটাও একটা ছোট্ট অঙ্ক করিয়ে দিচ্ছি, এটা কিন্তু একটু স্টেপ বাই স্টেপ বুঝতে হবে। 8 দাগ খুব সহজ, কিন্তু একটু বুঝতে হবে। প্রথমে বলেছে এখানে কি, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক, তরঙ্গ দৈর্ঘ্য ডি ব্রগলির কী হবে, ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এম ভি। এইটুকু শুধু কিন্তু 2016 একটা প্রশ্নে এসেছিল, তরঙ্গ দৈর্ঘ্যর এক্সপ্রেশনটা কী হবে, এটা ছিল, আরও 3টে অপশানে ছিল। 2016 এতটাই সহজ প্রশ্ন ছিল, আমি জানি এরকমই যদি এবার হয় তো কেল্লা ফতে, দেখা যাক। ওকে, তাহলে এবার আমরা আরও একটা জানি, এম ভি আর ইকুয়ালস টু এন এইচ বাই 2 পাই। এটা হচ্ছে বোরস কোয়ান্টাইজেশন কন্ডিশন, তাই তো। এখান থেকে এম ভি সমান যদি আমি এন এইচ বাই 2 পাই আরটাকে নিচেই নিয়ে চলে আসি, এটাকে 2 নম্বর সমীকরণ দিই, এটা যদি আমি এখানে লাগাই তাহলে ল্যামডা ইকুয়ালস টু হয়ে যায় এইচ বাই এম ভির জায়গায় এটা লাগাবো এন এইচ গুণ দিয়ে 2 পাই আর। ঠিক, এইচ এইচ কেটে দিলাম, তাহলে ল্যামডা ইকুয়ালস টু 2 পাই আর এন ল্যামডা, এইটা পেয়ে গেলাম। এবার বলছে একটা বোর ব্যাসার্ধ দিয়ে দিয়েছে। বোর ব্যাসার্ধটা কি জানা আছে, আমি একটু বলে দিই। একটা হাইড্রোজেনের, এটা ধরে নিলাম এটা একটা নিউক্লিয়াস, হাইড্রোজেনের প্রথম যে কক্ষপথটা রয়েছে এইখান থেকে নিউক্লিয়াস থেকে এই যে ডিস্টেন্সটা, এটাই হচ্ছে R0। এর মান কিন্তু আমরা বার করতে পারি কিভাবে, আমরা গতদিন কিন্তু আমি যে এমসিকিউগুলো করিয়েছি ওখানে কিন্তু রেডিয়াস কীভাবে বার করতে হয় দেখিয়ে দিয়েছি। রেডিয়াসের আবারও একবার দেখিয়ে দিচ্ছি, 0.53 n স্কোয়ার বাই জেড স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। হাইড্রোজেনের ক্ষেত্রে জেডটা হয়ে যায় 1, তাহলে আলটিমেট কি হয়ে যায় ফর্মুলাটা হয়ে যায় আর ইকুয়ালস টু 0.53 n স্কোয়ার। এটাকে আমি 3 নম্বর সমীকরণ দিলাম, এটা এখানে পুট করব, একটু জটিল পুট যদি করি তাহলে কি হবে, এটা কিন্তু আগের প্রশ্নটার, তাহলে কি হয়ে যাবে, এন ল্যামডা ইকুয়ালস টু 2 পাই, এইটাকে আমাদের বলে দিয়েছে R0, বলে দিয়েছে এখানে, এই যে বোর ব্যাসার্ধটাকে R0 ধরতে বলা হয়েছে, ধরে নিয়েছি। তাহলে এটা R0
এন স্কোয়ার, একটা এন কেটে গেল, ল্যামডা ইকুয়ালস টু 2πr0 এন। এনের ভ্যালু আমাদের বলে দেওয়া হয়েছে এন ইকুয়ালস টু 6। তাহলে উত্তর হয়ে যাবে 6×2 πr0 ল্যামডার সমান। দিস ইজ ইউর আনসার। আছে কি এটা 12? এই যে খুব সহজ, খুব সহজ বললে আমাকে হয়তো আবার ভুলভাল ভাবা হবে। প্রথমে যেহেতু ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য চেয়েছে, আমি তরঙ্গ দৈর্ঘ্য বসালাম, কিন্তু এখানে কোথাও এন পুট করা যাবে সেরকম কন্ডিশন নেই। তাহলে আমাকে এনি হাউ এন নিয়ে আসতে হবে, এর ভিতরে পুট করব। আমরা বোরের কোয়ান্টাইজেশন কন্ডিশনে এন আছে জানি, তাহলে এনটা নিয়ে এসে এখানে বসালাম, বসিয়ে এটা পেলাম। এবারে আরও একটা জিনিস দিয়ে দিয়েছে, এখানে দিয়েছে হচ্ছে r0 বোর ব্যাসার্ধ, সেটাকে আবার আমাদের নিয়ে আসতে হবে, কারণ সব অপশানগুলোর ভিতরে কিন্তু বোর ব্যাসার্ধ আছে। এইখান থেকে আমাদের মাথায় ক্লিক করাতে হবে যে আমরা ব্যাসার্ধটাকে, এই যে নর্মাল ব্যাসার্ধটাকে একটা বোর ব্যাসার্ধ, মানে এটা ওয়ান কন্ডিশনে নিয়ে যাব। সেখান থেকে আমরা বোর ব্যাসার্ধ পেয়ে গেলাম এবং বোর ব্যাসার্ধ গিয়ে এখানে পুট করে দিয়ে আলটিমেট আমাদের কিন্তু উত্তর চলে এলো। 1 থেকে 2 বার একটু দেখবেন, এই ধরনের প্রশ্ন যদি পেয়ে যান না পরীক্ষায়, তাহলে 2 থেকে 3 বার ভিডিওটা দেখার ফলে এই ধরনের প্রশ্ন পেয়ে গেলে, এই ধরনের উত্তর দেখলে আপনার চোখ ওখানে দাঁড়াবে। ঠিক আছে, অসুবিধা হওয়ার কথা নয়, যেহেতু আপনাকে হাতে কষতে হবে না, তাই বারংবার দেখলে এই জিনিসটা মাথায় একবার স্টাক করে গেলে সুবিধা আছে। পরের প্রশ্নটাতে চলে যাব। হাইড্রোজেন পরমাণুর কোনো উত্তেজিত শক্তিস্তরে ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ দেওয়া আছে, উক্ত শক্তিস্তরের পরিধি কত? বেশ ভালো প্রশ্ন। এখানে বেগটা আমাকে দিয়ে দিয়েছে 1.093 × 10⁸ সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স। ওকে, এটাকেই মিটার করলে এখান থেকে 2 ইউনিট কমে যাবে, তাই তো? দেখছি যদি মিটার করা লাগে তাহলে আমরা মিটার করব। বেশ, পরিধি আমরা নর্মালি পরিধি বলতে 2πr জানি, কিন্তু বোর মশাই, সায়েন্টিস্ট বোর, কিন্তু বলেছেন যে না, সেটা হবে না। এক্ষেত্রে পরিধি মানে ইলেকট্রনের ক্ষেত্রে, এই ধরনের কক্ষপথের ক্ষেত্রে পরিধি মানে পূর্ণ সংখ্যক তরঙ্গ দৈর্ঘ্য এন ল্যামডা। তাহলে আমাকে প্রথমে এন এর ভ্যালু নির্ণয় করতে হবে, তারপরে তো এইটার ভ্যালু নির্ণয় করতে হবে, তারপরে দুটোকে একসঙ্গে বসিয়ে দিতে হবে। ঠিক, ল্যামডা ইকুয়ালস টু তো আমি অলরেডি জানি যে h/mv। ইলেকট্রন যেহেতু, এমটাও আমরা জানি 9.81 × 10⁻³ কেজি। ঠিক, ভি এর ভ্যালুটা এখানে আছে, যেহেতু এটা কেজিতে দেওয়া আছে, এটাকে মিটারে নিয়ে আসতে হবে, খেয়াল রাখতে হবে, নইলে কিন্তু গড়মিল হয়ে যাবে। 6 মিটার পার সেকেন্ড। হাইট, এই এইচ এর ভ্যালুটাও প্লাঙ্ক কনস্ট্যান্ট আমাদের জানার কথা, 6.6 × 10⁻34 জুল। আচ্ছা, আরও কী কী আছে সব, তারপরে এনের ভ্যালু। ওকে, এগুলো যা যা আছে এখানে সব কিছু পুট করে দেবেন। এবারে এনের ভ্যালুটা আমাকে নির্ণয় করতে হবে। এনের ভ্যালুটা আমরা কিভাবে নির্ণয় করব? এনের ভ্যালুটা নির্ণয় করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা বেগেরও একটা সূত্র কিন্তু আগের দিন আমি বলে দিয়েছিলাম, ইলেকট্রনের বেগের আর এর যেরকম বলে দিয়েছি, যেমন এর ক্ষেত্রে 2.2 × 10⁶ ইন্টু n/z। ওকে, n/z না, আমি এটা উল্টে ফেললাম। ওকে, z/n, n/zটা তো আর এর ক্ষেত্রে হয়। এটা হচ্ছে বেগের ফর্মুলা। তাহলে বেগের ফর্মুলা যদি এটা হয়, আর এইচ এর মান এখানে 1 হয়ে যাবে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, তাহলে n ইকুয়ালস টু 2.2 × 10⁶/1 পয়েন্ট যা যা আছে, এটাকে আমি অবশ্যই মিটারে নিয়ে আসবো, 093 × 10⁶ ধরে নিচ্ছি। তাহলে n এর ভ্যালুটা অলমোস্ট অ্যাপ্রক্সিমেটলি কিন্তু 2 হয়ে যাচ্ছে, এই দুটো তো কেটে যাচ্ছে,
এটা 2 আর এটা 1 যদি ধরি তাহলে অ্যাপ্রক্সিমেটলি 2 হয়ে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু 2 ইন্টু এইখান থেকে সমস্ত কিছু বসিয়ে টসিয়ে এইচের মান এখানে 6 জুল সেকেন্ড, তারপরে যা যা নিচে আছে সব কিছু বসিয়ে টসিয়ে যেটা হবে সেটা এখানে লিখতে হবে। ধরলাম আমি এক্স হবে, এক্স হলে এখানে লিখে যেটা হবে সেটাই হচ্ছে উত্তর। ওকে, সম্ভবত এইটা হবে, সেটা একটুখানি দেখে নিতে হবে, ঠিক আছে? এটা একটু দেখে নেবেন। আর এই ধরনের আসলে পরীক্ষা, এই ধরনের অঙ্ক আসলে লাস্টের দিকে করতে হবে, কারণ এত সব ক্যালকুলেশন করতে গিয়ে দেখা যাবে সব আসল আসল জিনিস সব বাদ চলে যাচ্ছে। কারণ এই ধরনের প্রশ্ন যদি আসে হার্ডলি একটা আসবে, বড় জোর আসলে 2টো আসবে, তার বেশি তো আর আসবে না। তো এইগুলোকে একটু লাস্টের দিকে করার চেষ্টা করতে হবে। আমার দায়িত্ব করিয়ে দেওয়ার, তো আমি করিয়ে দিচ্ছি বেশ কিছু অ্যাটমিক স্ট্রাকচারের উপরে। এই কনসেপ্টগুলো ছাড়া অন্য কোনো কনসেপ্টের অঙ্ক আসার সম্ভাবনা নেই। আমি সব কনসেপ্ট ধরিয়েই আজকে অঙ্ক করিয়ে দিচ্ছি। আমরা পরেরটাতে চলে যাব। নিচের কোনো ক্ষেত্রে পরমাণুর ভূমিস্তরের ইলেকট্রন বিন্যাস পি অরবিটালে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা সর্বোচ্চ। ওকে, পি অরবিটালে কিন্তু অযুগ্ম ইলেকট্রন সংখ্যা সর্বোচ্চ। এটার ক্ষেত্রে তো হবে না, কারণ এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, পি সবসময় ভর্তি থাকছে, তো সি অপশান অলরেডি প্রথমেই কাটা চলে যাবে। তারপরে রয়েছে নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি, মানে এরা পুরো নাইট্রোজেন সিরিজটা অবশ্যই এটাই হয়ে যাবে উত্তর। বাকি কোনো দিকে আমি তাকাবো না, কারণ এখানে সর্বোচ্চ বলেছে, এর ক্ষেত্রে কিন্তু 3টে হবে। এটা ফ্লোরিন মানে হচ্ছে একটা করে ইলেকট্রন ঘাটতি থাকবে, আর এর ক্ষেত্রে তো হবেই না। তাহলে এটা হয়ে যাবে কিন্তু উত্তর। একটু বুঝবেন, বুঝলে কিন্তু আপনি বুঝতে পারবেন, যেহেতু সর্বোচ্চ সংখ্যা সে চেয়েছে, এর ক্ষেত্রে 3টে করে আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে। আচ্ছা, কোন অরবিটালের ক্ষেত্রে নোডাল তল দুটি নিউক্লিয়াসের মধ্য দিয়ে যায়? নিউক্লিয়াসের মধ্য দিয়ে যদি যেতে হয় তাহলে একমাত্র DXY এর যাবে, কারণ একদম প্রথমেই কিন্তু আমি এটা ছবি এঁকে দেখিয়ে দিয়েছিলাম। তারপরে বলছে সবচেয়ে হালকা নিউক্লিয়াসের তুলনায় একটি ইলেকট্রনের ভর, এটা মুখস্থ রাখতে হবে, 1 এর 1800 গুণ, এটা আমরা অনেকেই জানি। তারপরেরটাতে কি আছে, কোন ডি অরবিটালের আকৃতি বাকিগুলোর থেকে পৃথক? DZ স্কোয়ার। একটু দেখিয়ে দিই, DZ স্কোয়ারের আকৃতি কিন্তু অদ্ভুত। ওকে, এই যে ভাবলাম এখান থেকে দেখিয়ে দিই, এই যে এটা হচ্ছে কিন্তু DZ স্কোয়ার, বাকিগুলো সব কিন্তু 4টে থাকলেও এটা কিন্তু 2টো, সুতরাং DZ স্কোয়ারের আকৃতি কিন্তু সবচেয়ে আলাদা। তারপরেরটাতে বলছে যে নিম্নে প্রদত্ত কোন মৌলটির পরমাণুর ইলেকট্রনীয় কক্ষকের আকৃতি গোলাকার নয়? তাহলে দেখে নিই, হিলিয়াম রয়েছে। হিলিয়ামের ক্ষেত্রে আচ্ছা একটু করে করে দেখাই, একেবারে মৌখিকভাবে করে দিলে সত্যি এটা বাকিদের পক্ষে একটু বোঝা মুশকিল, আমি একটু করে করে দিচ্ছি। ওকে, দিচ্ছি করে করে। প্রথমে হিলিয়াম, হাইড্রোজেন হিলিয়াম 1s2, এস মানে এটা কি, অবশ্যই এটা গোল শেপের হবে, ঠিক আছে, স্ফেরিক্যাল। তারপরে বি রয়েছে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন 1s2, 2s2, 2p1, অবশ্যই এখানে পি রয়েছে যেটা শেপ সব থেকে আলাদা, তাহলে এটাই হয়ে যাবে অপশান। যদি আমি তার পরেরটা করে দিচ্ছি, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম, বেরিলিয়ামের ক্ষেত্রে কি হবে 1s2, 2s2, দুটোই তো গোল গোল হয়ে যাচ্ছে। লিথিয়ামের ক্ষেত্রে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, তাহলে এর ক্ষেত্রেও তাই, এও কিন্তু সেই এসেই থাকছে, শুধুমাত্র বিটা হয়ে যাবে অপশান, মানে এটাই উত্তর হবে। এরপরে রয়েছে Fe2+ এর ডি ইলেকট্রনের সমান সংখ্যক এস ইলেকট্রন যুক্ত মৌলটি কি? এগুলো হচ্ছে ফ্যাকড়া কোশ্চেন, হ্যাঁ ওকে, একটু খাটায় আর কি। তো এটা বলেছে Fe2+, তাহলে আয়রনের কত হয়? 26 হয়, তাই তো। স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন 26 হয়, তাহলে এটা 24 হবে, কারণ 24 হবে এই কারণে 2টো বাদ আছে। তাহলে আমরা করে নিই ইলেকট্রন বিন্যাসটা, আগে দেখে নিই। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d6 হয়ে গেছে মনে হয়, 10টা, 18টা আর 6টা, 24টা হয়ে গেছে। আর 4s-এর 2টো ছিল, সেটা 2টো তো বেরিয়ে গেছে। এবারে প্রশ্নটা একটু ভালো করে পড়তে হবে যে ডি ইলেকট্রনের সমান মানে ডিতে ইলেকট্রন রয়েছে 6টা, মানে 6টা ইলেকট্রনের সমান এস ইলেকট্রন রয়েছে কার? 6টা, মানে 6টা এস ইলেকট্রন কার আছে? লিথিয়াম, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, 3টে হচ্ছে না। সোডিয়ামটা আমরা আঁকবো। সোডিয়ামের ক্ষেত্রে 1s2, 2s2,
2p6 3s1। এসে তাহলে রয়েছে 4টের একটা 5টা, মানে এটা অপশন হচ্ছে না। নাইট্রোজেনের ক্ষেত্রে 1s2 2s2 2p3, তাই তো? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন হয়ে গেল। এর ক্ষেত্রে হচ্ছে না, ফসফরাস বাকি আছে, এটাই হয়ে যাবে উত্তর। তবু আমি একবার দেখিয়ে দিচ্ছি। ফসফরাসের ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2, এই যে তারপরে আবার 3p3 আছে, কিন্তু ওই পর্যন্ত যাচ্ছি না। এসের ক্ষেত্রে কিন্তু ছটা ইলেকট্রন রয়েছে। ব্যাস, তাহলে কিন্তু হয়ে গেল করিয়ে দিলাম। মোটামুটি যে 15টা দিয়েছিলাম তার মধ্যে অঙ্ক ছিল ম্যাক্সিমামটা, ওই জন্য সময় লাগলো, প্রায় 40 মিনিটের কাছাকাছি সময় লেগেছে। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের এসএলএসটির যে 3টে আমাদের চেম্বার করতে হবে। একটা হচ্ছে ইনঅর্গানিকের, একটা অর্গানিকের, একটা ফিজিক্যালের। এর ক্ষেত্রে শুধু আমাদের চেম্বারে জিওসি আছে, এটাই ভালো করে রান্নাবান্না করুন। এটার চেম্বারটা একটু ভারী হয়েছে। একটা কেমিক্যাল বন্ডিং, কেমিক্যাল পিরিওডিসিটি, তারপরে হচ্ছে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, অ্যাটমিক স্ট্রাকচার, এতগুলো হয়েছে। এটা আপাতত শূন্য আছে, ইলেকট্রোকেমিস্ট্রি ক্লাস আসছে খুব দ্রুত। এবার কিন্তু আমি ইনঅর্গানিকটা একটু বাদ রাখছি। এই 4টে কিন্তু মিলে প্রায় 70% কভার আপ করে দেয়। যদি ভাগ্য ভালো থাকে দেখবেন এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্নগুলো আসছে। বাকি জায়গায় কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন এখান থেকে আসে। এরপরে আমাদের ওই অর্গানোমেটালিক্সের 18 ইলেকট্রন রুল টুলগুলো একদিন করিয়ে দিলে দেখবেন ইনঅর্গানিকের যাবতীয় প্রশ্ন প্রায় এইসব জায়গা থেকেই আসবে। ম্যাক্সিমামটা করিয়ে দেওয়া আছে। আবারও প্রত্যেকটা টপিক ধরে ধরে আবারও কিছু প্রশ্ন উত্তর আমি করিয়ে দেব। আপাতত একটা রেস্ট দিচ্ছি, ততদিনে আপনারা নিজেরা প্র্যাকটিস করুন। এবার একটু অর্গানিকে আসবো। অর্গানিকে যেটা এরপরে আসছে অ্যারোমেটিক কম্পাউন্ড নিয়ে আসবে, তারপরে অ্যালিফ্যাটিক আসবো, রিয়াকশন মেকানিজম আসবো। অ্যারোমেটিকে যখন করাবো এর সঙ্গে সঙ্গে নেম রিয়াকশান ফিয়াকশান যতটুকু যা দরকার করিয়ে দেব। আর এটার ইলেকট্রোকেমিস্ট্রি আসবে, খুব দ্রুত করতে থাকুন। এই চেম্বারটা আমাদের অনেকটা ভর্তি হয়ে গেছে, কোনো কিছু ফেল না রেখে কাজ করতে থাকুন। আরেকটা কথা বলবো, জাম্প করে করে পড়াশোনা করবেন না, এটা খুব খারাপ। মানে আজকে ধরুন একটা ভিডিও দেখলেন কেমিক্যাল পিরিওডিসিটির, অন্যদিন একটা দেখে নিলেন রেডিও অ্যাক্টিভিটি, তারপরের দিন একটা, যে কোনো একটা। তাতে কি হবে যে 5টা টপিকও যদি আপনার পুরোপুরি করা হয়ে থাকে সেখান থেকে অন্তত আপনি কিছুটা নাম্বার পেয়ে যাবেন। কিন্তু যদি বারবার মানকি জাম্প বলা হয়, এরকম করে করে যদি আপনি চলতে থাকেন তাহলে আলটিমেট দেখা গেল কোনোটাই ঠিক করে হলো না, তো সেটা করা যাবে না। ঠিক আছে, ঠিক আছে, বেস্ট অফ লাক। প্রত্যেকে পড়তে থাকুন। প্রত্যেকেরই অবস্থা আপনাদেরই মতো, কেউ বিশাল কিছু তিস্মার খাওয়া হয়ে যাচ্ছে না, প্রত্যেকেরই কিন্তু অবস্থা আপনাদেরই মতো। সুতরাং ধীরে ধীরে পড়তে থাকুন।